আমরা শুরু করি আজকে আমাদের যে নতুন মডিউল, এটা অ্যাডভান্স ডিপ লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে যেই টপিকটা বা যেই আহ, আমরা লার্নিং ম্যাটেরিয়াল গুলা কাভারেজ করব, সেটা মূলত এই বইতে আছে। এবং এটা হচ্ছে আমাদের বেটার ডিপ লার্নিং। এটা আসলে অ্যাডভান্স ডিপ লার্নিং এর একটা বই, এবং আমরা এই বইটাই ফলো করতে চাচ্ছি, যেখানে ট্রেন ফাস্টার, রিডিউস ওভার ফিটিং অ্যান্ড মেক বেটার প্রেডিকশন। এই বইটা মূলত ওই বুক সিরিজেরই একটা বই, যেটা আমরা এর আগে ডিপ লার্নিংটা দেখলাম। ওইটারই বই, তবে এটা বেটার ডিপ লার্নিং। আমরা এর আগে যে মডেল গুলো ডেভেলপ করেছি সেখানে রেজাল্ট গুলা ছিল মোটামুটি মিডিয়াম লেভেলের রেজাল্ট দিত, কিন্তু আমরা ওই মডেল গুলোর উপরে আরো কত টেকনিক অ্যাপ্লাই করতে পারি এবং আলটিমেটলি কি কারণে কি আউটপুট আসছে সেগুলো আসলে আমাদের জানা দরকার। আর অ্যাডভান্স লেভেলে যদি আমরা কাজ করতে চাই, যদি আমরা আরো ভালো আমাদের রেজাল্ট গুলাকে ফার্নিশ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরটা লাগবে। এবং এই বইটা অনেক বড়, বুঝতেই পারছেন, 575 পেজের একটা বই। তো আমাদের চেষ্টা থাকবে এই মডিউলে যতখানি আমরা কভার করতে পারি দেখবো আর কি। তো আমরা একটু শুরু করি। বেটার ডিপ লার্নিং আমাদের এইখানে মূলত যে কন্টেন্ট গুলো দেওয়া আছে, এইখানে আহ, আমরা কিভাবে এই যে আপনার ডায়াগনোসিস লার্নিং কার্ভ, এটা মূলত আজকে আমরা দেখবো। এটাই দুইটা চ্যাপ্টার দেখবো, ডায়াগনোসিস লার্নিং কার্ভ, যদি এটা চ্যাপ্টারের মধ্যে না, কিন্তু এইটা আসলে দরকার। এইটা পুরো বইয়ের থিম এখানে আছে, যে এই কার্ভটা আসলে কি আপনারা কিছুটা জানেন। এর আগে আমরা যে ডিপ লার্নিং করেছি সেখানে কিন্তু হিস্টোরিক্যাল গ্রাফ আমরা দেখেছি, যেখানে লার্নিং এবং টেস্টিং এর আসলে লার্নিং এবং ভ্যালিডেশনের যে গ্রাফ, আমরা যে প্রতি ইপক চালাই, প্রতি ইপকে কিন্তু লার্নিং এবং ভ্যালিডেশনের যে অ্যাকুরেসি বা লস গুলো আসে, আমরা সেগুলো নিয়ে কিন্তু গ্রাফ প্লট করতে পারি। এবং আলটিমেটলি আমরা কিন্তু কত ইপোকে থামবো সেটা ডিটারমাইন করি, আমরা জানি সেটা। তো এইখানে আসলে কি কারণে কি হতে পারে, গ্রাফটাকে আরেকটু ডায়াগনোসিস করলে কি হতে পারে সেটা দেখা। এবং আলটিমেটলি এই বইতে দেখেন যে 1 নম্বর পার্ট, যেটা বেটার লার্নিং, এখানে বেশ কিছু জিনিস দেওয়া আছে। সেকেন্ড পার্টে বেটার জেনারেলাইজেশন, আমরা লার্নিং কিভাবে করতে পারি, জেনারেলাইজেশন কিভাবে করতে পারি, বেটার প্রিডিকশনস কিভাবে করতে পারি, এগুলো ডিটেলস দেওয়া আছে। তো বেটার লার্নিং মানে লার্নিং করার সময় আমরা কত প্যারামিটার গুলাকে কিভাবে টিউন করলে আসলে আমাদের লার্নিংটা আরো বেটার হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে মূলত এই এর আন্ডারে যে চ্যাপ্টার গুলো আছে সেখানে। এরপরে বেটার জেনারেশন, আমরা রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কিভাবে লার্ন করলে আমাদের রেজাল্ট গুলা কাজ করবে ভালো, মানে আমাদের আমরা সাধারণত লার্ন গুলা যে ধরনের ডেটা সেটের উপরে করি, আমরা টেস্ট যদি ডিফারেন্ট ডেটা সেটে করি, সাধারণত এটা খুব কমন একটা সিনারিও। যে ধরেন আপনি একটা মডেল ডেভেলপ করে মার্কেটে ডিপ্লয় করলেন, তো যখনই বাইরে ডিপ্লয় করবেন, আলটিমেটলি রিয়েল ওয়ার্ল্ডের যে ডেটা, সেই ডেটা গুলাকে নিয়ে সে আসলে কতখানি রেজাল্ট দিতে পারছে, এইটা কিন্তু অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে ওঠে। আমার আমি যখন ডিপ্লয় করছি তখন রেজাল্ট কিন্তু অনেক ক্ষেত্রেই খারাপ আসে। তো এই বিষয়গুলো আমরা আসলে কিভাবে ডিল করতে পারি, আমরা রিয়েল ওয়ার্ল্ডের বিভিন্ন সিনারিওর প্রবলেম গুলাকে কিভাবে আসলে হ্যান্ডেল করতে পারি, সেটাই হচ্ছে জেনারেলাইজেশন। এটা কিভাবে বেটার করা যায় সেটা নিয়ে আলোচনা করা আছে। প্রিডিকশনস, আমরা কিভাবে প্রিডিকশনের রেজাল্ট গুলাকে আরো ভালো করতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করা আছে। এরকম বেশ মোটামুটি এখানে এই তিনটা মেজর পার্ট, এই তিনটা মেজর পার্টের আন্ডারে বেশ কিছু জিনিস আলোচনা আছে। এবং আমার বিশ্বাস যে যারা আসলে ডিপ লার্নিং নিয়ে কাজ করতে চাচ্ছেন অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে খুবই সিনসিয়ারলি দেখতে হবে, কেননা বইয়ের ভলিউম অনেক মোটা এবং আলটিমেটলি অনেক কিছু আছে, এবং খুবই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে, এবং মূলত গ্রাফের উপরে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? তো গোটা গোটা বইয়ের যে থিম, সেই থিম গুলা নিয়ে এখানে একটা চ্যাপ্টার প্রথমে আলোচনা করে নিয়েছে। আমাদের তো তিনটা পার্ট দেখলাম, 1 2 3। প্রথমটা ছিল বেটার লার্নিং, দ্বিতীয়টা বেটার জেনারেলাইজেশন, তৃতীয়টা হচ্ছে বেটার প্রিডিকশনস। তো তার আগে যেটা ছিল সেটা হচ্ছে হচ্ছে ডায়াগনোসিস লার্নিং কার্ভ। এইটা আসলে কি, এইটা একটু আপনাদেরকে দেখাই। এটা এরকম চ্যাপ্টারের মধ্যে না, কিন্তু এইটা হচ্ছে আসলে পুরো বইয়ের আসলে একেবারে বেসিক থিম। এইটা না বুঝলে পরে কিছু বোঝা যাবে না, এটা আপনারা জানেন, আমি তারপরে একটু ব্রিফ করে নিই। ওকে, একটু খেয়াল করেন। আমি একটু এখানকার আইটেম গুলো দেখাই দেখাই আপনাদের দেখবো, কেননা ইম্পর্টেন্ট কথাগুলো বলতে হবে, না হলে অনেক কিছু ছুটে যেতে পারে। দেখেন,
ডায়াগনোসিস লার্নিং কার্ভ। আমাদের কিন্তু লার্নিং কার্ভ সম্পর্কে ধারণা আছে। আমরা যে ইপক গুলা চালাই, সেই ইপকে কি হয়, ইপক চালাইলে ওই ইপকে একটা লার্নিং অ্যাকুরেসি আসে, লস আসে, এবং যদি ভ্যালিডেশনটা আমরা চেক করি তাহলে সাথে সাথে কিন্তু প্রতি ইপকে ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন ইররটাও কিন্তু দেয়, তাই না? তো এই ধরেন আপনি 100 ইপক চালালেন, তো 100 ইপক চালাইলে আপনার লার্নিং বা ট্রেনিং অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি এবং লস, এই গ্রাফগুলো কিন্তু আমরা পাই। তো ওই গ্রাফটা নিয়েই মূলত এখানে কথা বলা আছে, এবং গ্রাফটার আসলে অবস্থাটা কি, কি অবস্থায় আমরা কি বুঝবো সেটা নিয়ে কিছুটা কথা এখানে বলা আছে। এবং পুরো বইয়ে কিন্তু এই গ্রাফ নিয়েই আলোচনা করা আছে। আমি একটু আপনাদের বলি, দেখেন। রিভিউ লার্নিং কার্ভস অফ মডেল ডিউরিং ট্রেনিং can be used to diagnose problem with learning, such as an underfit and overfit model, as well as whether the training and validation dataset are সুইটেবল রিপ্রেজেন্টেশন। দেখেন আমরা আসলে কখন থামি আমাদের কাজের জন্য, মূলত যখন আমরা বেস্ট ফিট পাই, আন্ডার ফিট ওভার ফিট করার সুযোগ নাই, তাই না? আমরা সাধারণত এটা দেখে অভ্যস্ত। কিন্তু আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কাজ করতে যাব, তখন কিন্তু আসলে গ্রাফগুলা যেভাবে আইডিয়ালি হওয়া উচিত ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়নি। তো সেই জায়গায় আমরা কিভাবে কি করতে পারি, এবং গ্রাফগুলা যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটা আসলে কি ডিল করে, এগুলা নিয়েই মূলত কথা বলা আছে। ঠিক আছে, এবং মূলত এইটা নিয়েই আমরা কিছুটা আলোচনা করব এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা যদি আমরা দেখি তাহলে যে জিনিসগুলো দেখতে পাবো, লার্নিং কার্ভস আর প্লটস দ্যাট শো চেঞ্জ ইন লার্নিং পারফরমেন্স ওভার টাইম ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। আমরা এটা যত ইপক যাবে তত কিন্তু লার্নিং এর পারফরমেন্সটা দেখতে পাবো লার্নিং কার্ভ থেকে। লার্নিং কার্ভস অফ মডেল পারফরমেন্স অন ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন ডেটাসেট ক্যান বি ইউজ টু diagnosis and আন্ডারফিট ওভারফিট অ্যান্ড ওয়েল ফিট, মানে বেস্ট ফিট। আমরা স্বাভাবিকভাবেই এইটা করে অভ্যস্ত, কিন্তু এর বাইরেও আরো কিছু আছে যেটা আমাদেরকে দেখতে হবে। আমরা শুধুমাত্র কিন্তু লার্নিং এবং টেস্টিং গ্রাফ কত ইপক চলবে এটা দেখি, কিন্তু আসলে তা না। ওটা তো দেখবোই, ঠিক আছে, কিন্তু ওর সাথে আরো অনেক কিছু দেখার আছে। এবং আসলে কি কারণে কি ঘটছে আপনি গ্রাফ দেখে কিন্তু বুঝতে পারবেন, এবং সেই জায়গাগুলো আপনাকে ব্যাকএন্ডে যে ঠিক করতে হবে। দেখি আমরা দেখতে থাকি। থার্ড হচ্ছে লার্নিং কার্ভস অফ মডেল পারফরমেন্স ক্যান বি ইউজ টু ডায়াগনোসিস whether the training or validation dataset are not relatively representative of the problem domain. আমরা আসলে এই লার্নিং কার্ভটাকে ডায়াগনোসিস করলে আমরা আমাদের ডেটা সেটের কোথায় কি প্রবলেম আছে এবং আমরা কোন জায়গায় কি কাজ করতে পারি, আলটিমেটলি আমাদের প্রিডিকশনটা ভালো হবে, সেই জায়গাগুলাই আমরা হিট করতে পারবো। তো এইগুলাই মোটামুটি কিছুটা ধারণা এখানে দেওয়া আছে, ডিটেলস না, মোটামুটি ধারণা দেওয়া আছে। আমরা একটু দেখতে থাকি। লার্নিং কার্ভস ইন মেশিন লার্নিং। মেশিন লার্নিং আসলে লার্নিং কার্ভটা কি বোঝে, দেখেন। Evaluation of the validation dataset gives an idea of how well the model is generalizing. আমরা কিন্তু লার্ন করার সময় ভ্যালিডেশনের একটা রেজাল্টও কিন্তু দেখি, তাই না? ইপক প্রতি ইপকে আমাদের লার্নিং এর বা ট্রেনিং এর অ্যাকুরেসি আসে, ট্রেনিং এর ইরর আসে, সাথে কিন্তু ভ্যালিডেশনের অ্যাকুরেসি আসে, ভ্যালিডেশনের ইররও আসে। তো এটা কেন দরকার হয়? আমরা আসলে জেনারেলাইজ করি প্রতি ইপকে আসলে রিয়েল ওয়ার্ল্ডে কেমন রেজাল্ট আসতে পারে তার একটা ধারণা আমরা ওখান থেকে পাই, তাই তো? তো ট্রেনিং কার্ভটা আসলে কি রিপ্রেজেন্ট করে? লার্নিং কার্ভ ক্যালকুলেটেড ফ্রম দ্য ট্রেনিং ডেটাসেট দ্যাট গিভস অ্যান আইডিয়া অফ হাউ ওয়েল দ্য মডেল ইজ লার্নিং। লার্নিং কার্ভটা কিন্তু হচ্ছে আমাদের ট্রেনিং ডেটাসেটটা কিভাবে রেজাল্ট আনছে, কত পার্সেন্ট এফিসিয়েন্সি বা ইরোর থাকছে সেটা দেখতে পারি। আর ভ্যালিডেশন গ্রাফটা কি করে? এই যে ক্যালকুলেট এন্ড হোল্ড আউট ভ্যালিডেশন ডেটাসেট, আমাদের যেই ডেটাসেট দিয়ে লার্ন করলো আসলে সেই ডেটাসেট না, আমাদের ওই ডেটাসেটেরই একটা পার্ট রেখে দেওয়া হয় ভ্যালিডেশনের কাজে, সেই ভ্যালিডেশনের পার্ট দিয়ে কিন্তু আমরা হচ্ছে ভ্যালিডেশনের রেজাল্টটা নিয়ে আসতে পারি। মোটামুটি আমাদের জেনারেলাইজেশনের একটা ইফেক্ট যেন আমরা পাই, সেটাই মূলত করা হয়। এইখানে দেখেন আমরা সাধারণত যেটা করতে পারি এখানে, আমরা কি কাজ করি, আমরা লার্নিং যে কার্ভ, সেই কার্ভ থেকে কিন্তু আমরা লসও দেখতে পাই, অ্যাকুরেসিও দেখতে পাই, তাই তো? ওটাই বলছেন যে আমরা যখন প্রতি ইপক চালাই সেই প্রতি ইপকে আমরা অ্যাকুরেসিও দেখতে পাই,
ট্রেনিং অ্যাকুরেসি দেখতে পাই, ভ্যালিডেশন অ্যাকুরেসি দেখতে পাই, আবার টেস্টিং অ্যাকুরেসি দেখতে পাই, মানে ভ্যালিডেশন অ্যাকুরেসি দেখতে পাই, আবার হচ্ছে ভ্যালিডেশন এররও দেখতে পাই। মানে আমরা ট্রেনিং এরর অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি, ভ্যালিডেশন এরর সবই দেখতে পাই। তো ওটাই বলছি যে আমরা আসলে লসও দেখতে পাই, বোথ ফর ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন, আবার হচ্ছে আমরা অ্যাকুরেসিও দেখতে পাই, বোথ ফর ট্রেনিং অ্যান্ড ভ্যালিডেশন। আমরা একটু আগাই সামনের দিকে, এগুলো আপনাদের জানা আছে। তো আমরা আসলে সাধারণত যে জিনিসটা দেখে অভ্যস্ত, আমাদের যে ডায়াগনোসিস মডেল বিহেভিয়ার, আগেরটা ছিল ডায়াগনোসিস মডেল লার্নিং কার্ভ বা লার্নিং গ্রাফ, আমরা লার্নিং গ্রাফ থেকে কি পাই সেটা। আর এখানে হচ্ছে যে আমরা যখন লার্নিং এবং ভ্যালিডেশনের গ্রাফটা দেখি, আলটিমেটলি সেখানে কি হয়, আমাদের ওভারফিট, আন্ডারফিট, গুড ফিট এই বিষয়গুলো চলে আসে। আমি যদি আপনাদের একটা ফিগারের দিকে নিয়ে যাই, দেখেন আপনাদের এই ফিগারটা জানা আছে, যে আমি যদি একটা এক্সাম্পলে আসি, দেখেন এটা ধরলাম যে কোনো একটা এক্সাম্পল, কোনো একটা মডেলের এই ব্লু কালার দিয়ে, এটা হচ্ছে ট্রেনিং ইরোর, এটা কিন্তু ইরোরের গ্রাফ। আমরা এই গ্রাফটা কিন্তু দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাকুরেসি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে ইরোর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আপনার যেটা ইচ্ছা। তবে ইরোর দিয়ে রিপ্রেজেন্টেশনে সাধারণত বেশি চলে, লোকজন দেখে অভ্যস্ত। আপনি অ্যাকুরেসি দিয়েও করতে পারেন, কিছু যায় আসে না। তো এইখানে যেটা দেখাচ্ছি ইরোর দিয়ে দেখানো হচ্ছে। তো ইরোর মানে হচ্ছে যে ইরোর যত কমবে তত কিন্তু আমাদের এফিসিয়েন্সি ভালো বা অ্যাকুরেসি ভালো, স্বাভাবিকভাবেই। তো এইখানে এই ব্লু কালারটা হচ্ছে ট্রেনিং এরর, মানে আমরা যখন ইপক চালাই তখন প্রতি ইপকে এটা এই এই এক্স অ্যাক্সিস যেটা, সেটা কিন্তু ক্যাপাসিটি বলছে, তার মানে এটা কিন্তু আসলে ইপক, আপনি কত ইপক চালাচ্ছেন। আর ওয়াই অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে ইরোর বা এনার্জি। তো আপনি হচ্ছে যখন এটা আমরা লুপ চালাবো, একটার পর একটা ইপক চালাবো, আলটিমেটলি আলটিমেটলি এই যে ব্লু কালারটা হচ্ছে ট্রেনিং এরর, আর গ্রিন কালারটা হচ্ছে জেনারেলাইজেশন এরর, মানে ভ্যালিডেশন। ওকে। তো এখানে দেখেন, আমরা যদি এই গ্রাফটার কথাই চিন্তা করি, যে একটা মডেলের বিহেভিয়ার যদি এমন হয়, তাহলে এই আমাদের কিন্তু এখানে বায়াস ভেরিয়েন্স ট্রেড অফের একটা কথা আছে। বায়াস কি, ভেরিয়েন্স কি, দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। ট্রেড অফ মানে হচ্ছে এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা আপনাকে বজায় রাখতে হবে। বায়াস মানে হচ্ছে ইরোর যত কম তত বায়াস ভালো। বায়াসের অবস্থা হচ্ছে যত ইরোর কমবে তত কিন্তু আমরা বায়াসটা ভালো বলবো। ওকে। বায়াস মানে আসলে ইরোর, ইরোডের যত কম হবে তত ভালো। কিন্তু ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স মানে হচ্ছে এই যে ট্রেনিং এবং হচ্ছে ভ্যালিডেশন যে গ্রাফ বা জেনারেলাইজেশন যে গ্রাফ, এই দুইটার মধ্যেকার ডিস্টেন্সটা কতখানি, দিস ইজ কল্ড ভেরিয়েন্স। এই দুইটার মধ্যে ভেরিয়েন্স কতখানি, এই দুইটার মধ্যে গ্যাপ কতখানি। তো আমাদের কিন্তু এই গ্যাপটা কম রাখতে হবে। দেখেন, ইরোরও কম রাখতে হবে, আবার গ্যাপও কম রাখতে হবে। তো আমরা যদি এটা খুঁজি যে ইরোরও কম মানে বায়াসও কম, ভেরিয়েন্সও কম, কোথায় পাবো? দুইটাকেই কিন্তু কমাইতে হবে। তাছাড়া আপনার ট্রেনিং হলো কম, আহ আর ভ্যালিডেশন বেশি এরকম না, দুইটাই কিন্তু কম হইতে হবে। বায়াসও কমবে, আবার হচ্ছে ভেরিয়েন্সটাও কিন্তু কম থাকবে, গ্যাপটাও কম থাকবে। তো আমরা যদি এই পয়েন্ট গুলাই থামি, ধরেন যে আমি এইখানে যদি থামি, এই 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 পয়েন্টে যদি থামি, এই জায়গায় কিন্তু বায়াস বা ইরোর কিন্তু কম, কিন্তু ভেরিয়েন্সও কম, তাহলে এখানে থামা যায়। বাট এখানে যদি আমরা থামি, এটা হবে আসলে আন্ডারফিট। মানে আপনার মডেল ঠিক মতো লার্ন হয় নাই, আরো ইপক চালানো দরকার, আরো লার্ন করানো দরকার। এটা একটা কন্ডিশন, যে এই রিজনটা কিন্তু আন্ডারফিট। এবং এখানে যেটা দেখাচ্ছে, এই যে এই দাগের এই লাইনটা দেওয়া আছে, রেড লাইন, রেড লাইনের বামে আপনি যদি কোথাও থামেন, মনে হবে যে এখানে তো বায়াস কম আছে, ইরোরও কম আছে, মানে বায়াস কম আছে, ভেরিয়েন্সও কম আছে, আমি থেমে যাই। আপনি থামলেই কিন্তু সেটা আন্ডারফিট হবে। তার মানে ইম্যাচিউর লার্নিং, আরো লার্ন করা উচিত ছিল। আর আপনি যদি দেখেন এই জায়গার দিকে খেয়াল করেন, এদিকে কিন্তু বায়াস কম কিন্তু ভেরিয়েন্স হাই। তার মানে এই জায়গাগুলাই থামার উচিত না। যদি আপনি থামেন, তাহলে এটা কিন্তু বায়াস ভেরিয়েন্সের ট্রেড অফটা আসলে ফলো করছে না। আপনি এই জায়গাগুলোয় থামলে এগুলোকে বলা হচ্ছে ওভারফিট। মানে এই জায়গাগুলো হচ্ছে আন্ডারফিট রিজন, এই এরিয়াটা হচ্ছে ওভারফিট রিজন। তাহলে আপনি থামবেন কোথায় একটু খেয়াল করে দেখেন তো। এমন এক জায়গায় এই দাগটা দেওয়া আছে, রেড কালারের দাগটা, আপনি এর আশেপাশে থামতে পারেন। এখানে কিন্তু আপনার বায়াসও কম এবং ভেরিয়েন্সটা একটা লেভেলে আছে, মানে এর পর থেকে দেখা যাচ্ছে ভেরিয়েন্সটা বাড়তে আছে। এটাই সাধারণত হয়, এটা আইডিয়াল কেস, এরকমই হবে সবসময়, নট নেসেসারি। তো এইখানে হচ্ছে তিনটা রিজনের কথা বললাম। এটা হচ্ছে যে এই রিজনটা হচ্ছে আন্ডারফিট রিজন, যেখানে বায়াস ভেরিয়েন্স দুইটাই কম, কিন্তু থামা যাবে না, থামলে কিন্তু আন্ডারফিট হয়ে যাবে। এই যে আন্ডারফিট জোন লেখা আছে। আর এই জায়গাগুলো হচ্ছে বায়াস কম কিন্তু ভেরিয়েন্স হাই হতে চলেছে, এগুলো হচ্ছে ওভারফিট জোন। তাহলে থামবো কোথায়? এই জোনের আশেপাশে। এটাকে বলা হচ্ছে বেস্ট ফিট বা অপটিমাল ক্যাপাসিটি। আমরা কিন্তু এই গ্রাফ থেকে এই জিনিসটাই আসলে রিপ্রেজেন্ট করি। এটা তো বললাম শুধুমাত্র আমরা
কোন ইপোকে থামাবো, কত ইপোকে থামাবো সেই হিসাব। কিন্তু আসলে আমরা এই গ্রাফ দেখে শুধু কত ইপোকে থামাবো সেটা কিন্তু ডিটারমাইন করা না, আরো অনেক কিছু রিপ্রেজেন্ট করে। এইটা আমরা শুধু বললাম যে আসলে এইখানে আলোচনা করা আছে বিধায় এই যে আন্ডারফিট, ওভারফিট, গুড ফিট। আন্ডারফিট তো যেটা বললাম যে আপনি আরো ফিট করা দরকার ছিল, কিন্তু ফিট করার আগে আমরা হচ্ছে বন্ধ করে দিয়েছি। আন্ডারফিট। ওভারফিট হচ্ছে ওভার ফিট হয়ে গেছে, মানে বেশি ফিট হয়ে গেছে, যেটা দরকার ছিল না। এই ক্ষেত্রেও কিন্তু পারফরমেন্স খারাপ আসবে। এই ক্ষেত্রেও তো খারাপ আসবে, লার্নিং ঠিক মতো হয় নাই। আর এটা হচ্ছে যে বেশি লার্ন হয়ে গেছে, বেশি লার্ন হলে সে কিন্তু আসলে ভুল করবে। যেমন আপনি কোনো বিষয়ে যদি খুব বেশি কনসাস থাকেন, তাহলে জেনারেল যে ইনপুট গুলো আসে আপনি সেগুলো কিন্তু আসলে জেনারেলি ট্রিট করতে পারেন না, সেগুলো কিন্তু ওভার ট্রিটমেন্ট দেন। ওভার ট্রিটমেন্ট দিলে রেজাল্ট ভালো আসবে না রিয়েল ওয়ার্ল্ডে। তো সেটা হচ্ছে ওভার ফিট। আর গুড ফিট হচ্ছে যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত সেটাই দেওয়া। তো এই তিনটা কেস আমরা কিন্তু হচ্ছে এই ডায়াগনোসিস মডেল বিহেভিয়ার সেখান থেকে কিন্তু দেখতে পাবো। এই যেখানে আন্ডারফিট লার্নিং কার্ভ অলরেডি কিন্তু আমরা বলেছি যে আন্ডারফিট কিভাবে হয়। আন্ডারফিট আমাদের এই রিজনে হলে আন্ডারফিট হবে, এই রিজনে হলে ওভারফিট হবে, আর এই রিজনের আশেপাশে হলে একটা বেস্ট ফিট হবে। আসলে এক্সাক্ট পয়েন্টটা খুঁজে পাওয়া মুশকিল, তবে আপনাকে হচ্ছে যেটা করতে হবে সেটা হলো এর আশেপাশে একটা জায়গা থামাইতে হবে। একবার এক্স্যাক্টলি যে অত উপরেই থামতে হবে তা না, মোটামুটি ওর কাছাকাছি একটা থামলে আমাদের বেস্ট ফিটের রিজনটা চলে আসে। তো এইখানে আন্ডারফিট কিভাবে হয় সেটা বলা আছে, আপনারা দেখতে পারেন। আমি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে দেখেন, ফিগারের নামটা বলি। ফিগার হচ্ছে এক্সাম্পল অফ ট্রেনিং লার্নিং কার্ভ শোয়িং অ্যান আন্ডারফিট মডেল দ্যাট ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ক্যাপাসিটি। মানে এইটা হচ্ছে ট্রেনিং আর এটা হচ্ছে ভ্যালিডেশন। আরো সামনের দিকে অনেক যাবে, দেখাই যাচ্ছে। ট্রেনিং অ্যাকুরেসি কম, কিন্তু এই দুইটার মধ্যেকার যে রেঞ্জ বা যে গ্যাপ বা যে ভেরিয়েন্স, মানে ভেরিয়েন্সটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে। এবং বায়াসও কিন্তু হচ্ছে আরো নামবে। যে এই আপনার জেনারেলাইজেশন যে ইরর যেটা বা ভ্যালিডেশন ইরর যেটা, সেটা কিন্তু আরো নামার কথা। তো এইরকম যদি কোনো কেস হয় এটা কিন্তু আন্ডারফিট হবে। ঠিক আছে। এরপরে দেখেন এটা কি বলে, এক্সাম্পল অফ ট্রেনিং লার্নিং কার্ভ শোয়িং অ্যান আন্ডারফিট মডেল দ্যাট রিকোয়ার্স ফার্দার ট্রেনিং। এটাও আন্ডারফিট। কেন আন্ডারফিট? আপনি এই গ্রাফের সাথে যদি এই গ্রাফটা একটু ম্যাচ করার চেষ্টা করেন, এটা আরো দেখতে হবে সামনে কত দূর যায়, এখানে থামানো যাবে না, আরো দেখে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনি আন্ডারফিট, বেস্ট ফিট না ওভারফিট, এটা আপনাকে যতটা পারা যায় ওভারফিটের একটা লেভেল পর্যন্ত না যেয়ে কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা কি লেভেলে এখন আছে। তো এটা কিন্তু আন্ডারফিট গ্রাফ। যদি আপনি এখানে থামিয়ে দেন, দিস ইজ আন্ডারফিট। আরো দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। এই জায়গায় বায়াস কম আছে, ভেরিয়েন্সও কম মনে হচ্ছে, বাট এর থেকেও কিন্তু বায়াস কম হইতে পারে, ভেরিয়েন্স কম হইতে পারে, বা ভেরিয়েন্স কম হইতে পারে, বায়াস কম বাড়তেও পারে। কিন্তু আরো আপনাকে লার্ন করতে হবে। এটা যে এখানেই ঠিক আছে এটা কিন্তু ঠিক নেই, এটা আন্ডারফিট হয়ে গেছে। যদিও বায়াস ভেরিয়েন্স দুটাই কম, এরপরে বায়াস ভেরিয়েন্স এর থেকে বাড়লেও কিন্তু সেটা বেস্ট ফিট হতে পারে। কিন্তু এই জায়গায় থামা যাবে না, এটা ইনম্যাচিউর ফিট হবে। তো এইটা হচ্ছে আসলে আন্ডারফিট। আমরা আন্ডারফিটের দুইটা গ্রাফ কিন্তু এখানে দেখার চেষ্টা করেছি। এই জিনিস সাধারণত ঘটে না, এই জিনিসটা আনকমন। তবে এইটা কমন, অনেকেই কিন্তু আন্ডারফিট করে ফেলে। এটা একটা অবস্থা। এরপরে দেখেন ওভারফিট লার্নিং কার্ভ। ওভারফিটের ক্ষেত্রে কি হতে পারে, এই গ্রাফটা দেখেন, যেটা দেখালাম আপনাকে। এই গ্রাফটা দিকে চিন্তা করেন, ওভারফিট খেয়াল করেন। দেখেন এই জায়গা থেকে এখানে কিন্তু ট্রেনিং হচ্ছে ব্লু কালার, আর অরেঞ্জটা হচ্ছে ভ্যালিডেশন ইরো। তো আমরা এটা হচ্ছে ইপোক, এখানে 500 ইপোক পর্যন্ত চালানো হয়েছে, আর এটা হচ্ছে আপনার ইরো 0 থেকে 1 এর মধ্যে লস। তো এইখানে ট্রেন হচ্ছে ব্লু কালারের, আর অরেঞ্জটা হচ্ছে ভ্যালিডেশন এরর। দেখেন এই জায়গাগুলা, আপনি এই জায়গাটাই ধরেন আপনি মনে করছেন যে আমি এই জায়গাটায় থেমে যাব। এই জায়গাটায় যদি থামেন আলটিমেটলি কি ঘটবে? আপনি যদি এই রিজনটায় থামেন আলটিমেটলি এটা কিন্তু আসলে পুরোটা আন্ডারফিট জোন। কিন্তু এইখানে কিন্তু বায়াস একটা ভালো লেভেলে আছে, খারাপ বলা যাবে না। অনেক ইরোরটা বেশ কমই আছে। আর হচ্ছে ভেরিয়েন্স তো ধরেন একেবারে খুবই কম। তাহলে এই জায়গায় কি আমরা থামবো? এটা কিন্তু আন্ডারফিট জোন। আপনি যদি এইখান থেকে দেখা শুরু করেন, এই জায়গাগুলা কিন্তু আসলে দেখেন কোন রিজনে আসছে, এটা কিন্তু ওভারফিটের একটা অবস্থায় চলে আসছে। আপনাকে আলটিমেটলি থামতে হবে কিন্তু কোন জায়গায়? আপনাকে আলটিমেটলি থামতে হবে এই জায়গাগুলা সেফ, এই জায়গাগুলা মোটামুটি ভাবে আপনি
সেভ পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারেন। তাহলে এখানে আমরা যেটা দেখছি, এই যে রেড কালার যেটা, এটা হচ্ছে আন্ডারফিট, আর এইটা হচ্ছে ওভারফিট, আর এইটা হচ্ছে বেস্ট ফিট বা অপটিমাম ফিট। এই যে আমরা এই গ্রাফ থেকে কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করছি। এই জায়গাটা কিন্তু বেশি, সব থেকে সমস্যা করে এই জায়গাটা। এই জায়গায় লোকজন বেশি চলে আসে, মানে লার্ন করতে করতে ওভারফিট করে। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এইটাতে কাজ করা। হুম। আমরা কিন্তু হচ্ছে এই জায়গায় কাজ করার কোনো সুযোগ নাই, এই দুই জায়গা রাখা যাবে না। এটা আমরা মডেল বিহেভিয়ার দেখে আসলে বুঝতে পারছি। তো এইটা ছিল আমাদের ওভারফিটের অবস্থা। ঠিক আছে। গুড ফিট বা বেস্ট ফিট কি হতে পারে দেখেন, এই গ্রাফটা দেখেন। এইটা কিন্তু বেস্ট ফিট হচ্ছে একেবারে। আপনি কিন্তু কোথায় থামবেন আপনি দেখেন, এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু যদি এগুলাতে থামেন আপনি কোনো সময়, এগুলা কিন্তু আন্ডার ফিটের দিকে যাবে। ঠিক আছে। আপনি এই এই জায়গা দেখা যাচ্ছে এখানে ওভারফিট কিন্তু হচ্ছে না, আসলে ওভারফিটের কোনো জায়গা নেই, ওভারফিট হচ্ছেই না। এরকম যে সবসময় হবে এটা বলা যায় না। আপনার এই জায়গাগুলোয় আপনি কিন্তু থামতে পারেন। এই জায়গাগুলোও কিন্তু আপনার জন্য খুব ভালো জায়গা হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনার বেস্ট ফিটের জন্য পারফেক্ট জায়গা। আপনি এই জায়গাটা তো থামা যাবে না, এটা আন্ডার ফিটের জন্য। কিন্তু ওভার ফিটের জন্য, ওভার ফিট এখানে নাই। আলটিমেটলি কিন্তু এইটা আর এইটা। এখন আপনি যদি বলেন যে এই দুই জায়গার মধ্যে আমি কোথায় থামবো, তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু ভেরিয়েন্স কিন্তু একই, খুবই কাছাকাছি, নাই প্রায় জিরোর কাছাকাছি, আর ইরোরও কিন্তু কাছাকাছি অবস্থায় আছে, তাহলে আমি লার্ন করার কি দরকার, আমি এখানেই থামবো। এই সকল কেসে যদি আপনি এখানে থামেন ওভারফিট হতে পারে। আলটিমেটলি আমার চয়েস কিন্তু এটা। এখানে থামলে যে হবে না তা না, এটা ওভারফিটের ওই লেভেলে না, কিন্তু এটার থেকে এইটা হওয়ার, মানে বেস্ট ফিট হওয়ার সম্ভাবনা এটার বেশি, এটাই ভালো হওয়ার কথা। এখানে কিন্তু আপনার হচ্ছে অযথা, যেমন এইখানে হচ্ছে আপনার বায়াসও কম, ভেরিয়েন্সও কম। আপনাকে তো দুইটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে, তাই না? বায়াস এবং ভেরিয়েন্স। বায়াস একটা, ভেরিয়েন্স একটা। তো এই দুইটা টার্মে এখানেও কিন্তু চাই, এখানেও তা, তো আমি এখানে চালাবো না ডেফিনেটলি, কারণ এটা ওভারফিট হতে পারে, এইটা বেস্ট ফিট হবে। তো এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আসলে। আমরা কিন্তু আন্ডারফিট, ওভারফিট, বেস্ট ফিট তিনটা গ্রাফ নিয়ে আলোচনা করেছি। এইটা একটা রিজন বা এটা একটা কারণ যে আমরা আসলে কোন জায়গায় আসলে থামবো, কোন জায়গায় থামতে পারি। দেখেন, এটা একটা পয়েন্ট আমরা বললাম। এরপরে দেখেন আরো কিছু বিষয় আছে যেটা আমাদের জানা দরকার। এই টপিকটা খেয়াল করেন, ডায়াগনোসিস আনরিপ্রেজেন্টেটিভ ডেটা সেট। আমরা যে শুধু এই গ্রাফ দেখে কত ইপোকে থামবো বা রেজাল্টের অ্যাকুরেসি কি হতে পারে সেইটা দেখছি তা কিন্তু না। এটা দিয়ে অনেক কিছু দেখা যায়, আমরা দেখবো গোটা বইতে এটা নিয়ে আলোচনা করা আছে। তো এই জায়গায় যে আলোচনাটা করবো এখন আমরা, ডায়াগনোসিস আনরিপ্রেজেন্টেটিভ ডেটা সেট। আমরা যে ডেটা সেট গুলো ইউজ করি, আমরা কি করি, একটা ডেটা সেটের একটা পোর্শনকে আমরা হচ্ছে ট্রেনিং এর জন্য ইউজ করি, এবং ওই ডেটা সেটের যে অন্য পোর্শনটা থাকে সেটাকে আমরা টেস্ট ভ্যালিডেশনের জন্য এবং কোনো কোনো সময় টেস্টিং এর জন্য ইউজ করি। তো সেই ডেটা সেটের কোনো ইফেক্ট আমাদের এই গ্রাফ দেখে বোঝা যায় কিনা একটু পড়ি আমরা এটা এখন। লার্নিং কার্ভ দেখেন, can also be used to diagnosis properties of data set and whether it is relatively representative। আমরা কিন্তু ডেটা সেটের যে অবস্থা সেটাকেও ডায়াগনোসিস করতে পারি। an unrepresentative data set means a data set, আমরা একটা ডেটা সেটকে কখন আনরিপ্রেজেন্টেটিভ বলবো, that may not capture the statistical characteristics related to another data set drawn from the same domain। সাধারণত যদি স্ট্যাটিস্টিক্যাল অবস্থাগুলো না থাকে আমাদের চেইন এবং ভ্যালিডেশন ডেটা সেটের যে গ্রাফ, সেই গ্রাফ এর মধ্যে, তখন আমরা কিন্তু ট্রেনিং এবং ভ্যালিডেশন ডেটা সেট যে আসলে রিপ্রেজেন্টেবল না সেটা কিন্তু ডিটারমাইন করতে পারি। কিরকম হইতে পারে দেখেন, দিস ক্যান কমনলি অকার ইফ দ্য নাম্বার অফ স্যাম্পল ইন দ্য ডেটা সেট ইজ টু স্মল রিলেটিভ টু অ্যানাদার ডেটা সেট। যদি এমন হয় যে আপনি যে ডেটা সেট নিয়ে কাজ করছেন, এই ডেটা সেটের দেখেন, আমরা কিন্তু নর্মালি ডিপ লার্নিং এ যে কাজগুলো করি এটা কিন্তু হিউজ ডেটা সেটের উপরে কাজ করাই ভালো। আমাদের খুব ছোটখাটো ডেটা সেটের উপরে ডিপ লার্নিং কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে না।
এটার জন্য আপনি ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো ইউজ করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। তো ডিপ লার্নিং মূলত হিউজ ডেটা সেটের উপরে কাজ করে, এবং যত বেশি আপনি ডেটা তাকে দিতে পারবেন তত কিন্তু রেজাল্ট গুলো ভালো আসবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডেটা ছোট নেন কি বড় নেন, আপনি সেটা দিয়ে যদি ডিপ লার্নিং এর অ্যালগরিদম গুলো চালান, তাহলে ট্রেনিং এর সময় আপনি কি পরিমাণ ডেটা নিয়েছেন আর টেস্টিং এর সময় কি পরিমাণ ডেটা নিয়েছেন, এবং শুধু তো একটা পরিমাণ এটা, এবং তার সাথে ট্রেনিং এর সময় আপনি যে ডেটাগুলো নিয়েছেন সেগুলোর আসলে ভেরিয়েশন কেমন, এবং টেস্টিং এর সময় বা ভ্যালিডেশনের সময় যে ডেটাগুলো নিয়েছেন সেগুলোর আসলে ভেরিয়েশন কেমন। আপনার যদি এগুলো ঠিক না থাকে আলটিমেটলি কিন্তু সেগুলো রিপ্রেজেন্টেবল হবে না। ওটাই বলছি, দেয়ার আর টু কমন কেস দ্যাট কুড বি অবজার্ভ। সাধারণত যেটা দেখা যায় যে আমরা ডিপ লার্নিং এ যখন এই লার্ন গুলা করি, তখন ট্রেনিং গ্রাফ এবং আমাদের ভ্যালিডেশন গ্রাফ, এই দুইটার মধ্যে কিন্তু বেশ কিছু আসলে অবজারভেশন আসে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ট্রেনিং ডেটা সেট বা ভ্যালিডেশন ডেটা সেটটা আসলে রিপ্রেজেন্টেবল হচ্ছে না। কি হতে পারে? দেখেন, ট্রেনিং ডেটা সেট ইট ইজ রিলেটিভলি আনরিপ্রেজেন্টেটিভ হতে পারে, ভ্যালিডেশন ডেটা সেট ইজ রিলেটিভলি আনরিপ্রেজেন্টেটিভ হতে পারে। আপনি একটা ডেটা সেটের একটা পোর্শনকে যখন ট্রেনিং ডেটা সেট ট্রেনিং পার্ট হিসেবে ইউজ করছেন, সেটা আনরিপ্রেজেন্টেটিভ হতে পারে। আবার ওই ডেটা সেটেরই যে পার্টটা আপনি ভ্যালিডেশনের জন্য ইউজ করছেন সেটাও কিন্তু আনরিপ্রেজেন্টেটিভ হতে পারে। কিভাবে একটু দেখেন। এই যে আনরিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডেটা সেট, আমরা যদি এই গ্রাফটা দেখি একটু দেখেন, ট্রেনিং হচ্ছে ব্লুটা আর ভ্যালিডেশন হচ্ছে এই গ্রিনটা। যদি এরকম হয় আসলে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? দেখেন এখানে লেখা আছে, an unrepresentative training dataset means that the training dataset doesn't provide sufficient information to learn the problem. ট্রেনিং ডেটাসেট, আপনি যে ডেটাসেটটা দিয়ে লার্ন করছেন, সেই ডেটাসেটের যেই পোর্শন দিয়ে আপনি ট্রেনিং করছেন, মূলত আপনি পুরো ডেটাসেটের একটা পার্ট তো ট্রেনিং এর জন্য রেখেছেন আর একটা ভ্যালিডেশনের জন্য রেখেছেন। তো যেই পার্টটা আপনি ট্রেনিং এর জন্য রেখেছেন সেটা আসলে সাফিসিয়েন্ট না। ট্রেনিং এবং ভ্যালিডেশনের যে পার্ট হওয়া উচিত, যে ডিস্ট্রিবিউশনটা হওয়া উচিত ছিল দুইটার মধ্যে, যে এটা ভাগ করা উচিত ছিল, সেটা কিন্তু আসলে সাফিসিয়েন্ট না। কি বলছে, an unrepresentative training dataset means that the training dataset doesn't provide sufficient information to learn the problem relative to the validation dataset used to evaluate it. ট্রেনিং এর সাথে ভ্যালিডেশনের যে ডেটাসেট, এইটা আসলে যায় না। তার মানে ট্রেনিং এ বেশ কিছু জিনিস মানে উইকনেস আছে, যেটা আসলে ভ্যালিডেশন ডেটা সেটে ওর থেকে আরো বেশি আছে, যেটা আপনি টেস্ট করছেন। দেখেন কি বলা আছে, দিস মে অকার ইফ দ্য ট্রেনিং ডেটা সেট হ্যাজ টু ফিউ এক্সাম্পল অ্যাজ কম্পেয়ার টু ভ্যালিডেশন ডেটা সেট। ট্রেনিং এ যদি কম এক্সাম্পল থাকে ভ্যালিডেশন ডেটা সেটের থেকে, এটা প্রবলেম হতে পারে। দেখেন, দিস সিচুয়েশন ক্যান বি আইডেন্টিফাইড, এই সিচুয়েশনটা কখন বোঝা যায়? বাই লার্নিং কার্ভ ফর ট্রেনিং লস দ্যাট শোজ ইমপ্রুভমেন্ট, and similarly a learning curve for the or for validation loss that shows improvement but a large gap remain between both curve. এইটা কখন আপনি বুঝবেন যে লার্নিং ডেটা সেটটা ঠিক নাই কম্পেয়ার্ড উইথ ভ্যালিডেশন ডেটা সেট? যখন দেখবেন আপনি লার্নিং গ্রাফটাও কমছে, ভ্যালিডেশন গ্রাফটাও আসলে কমছে ইরো, কিন্তু এদের মধ্যে গ্যাপ অনেক বেশি। তার মানে বুঝতে হবে আপনার লার্নিং ডেটা সেট, লার্নিং পার্টের জন্য যে ডেটা সেটের অংশ ইউজ করেছেন সেইখানে ভ্যারিয়েশন কম আছে, সেটা হ্যান্ডেল করতে পারছেন। আরেকবার বলি, এইটা অকার করবে তখনই যখন লার্নিং কার্ভ এর ইরর কমতে থাকবে এবং ভ্যালিডেশনের ইরর কমতে থাকবে, কিন্তু তাদের মধ্যে অনেক বেশি গ্যাপ অ্যারাইজ করবে। এটা আসলে যদি আইডিয়াল কেস হতো গ্যাপ খুবই কম থাকতো, প্রায় নাই নাই এরকম অবস্থা, মানে থাকবে না এরকম অবস্থায় আইডিয়াল কেসে থাকা উচিত, কিন্তু গ্যাপ বেশি কিন্তু দুটাই কমছে। এই অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার ডিফিসিয়েন্সি আছে লার্নিং ডেটা সেটের উপরে। ওই জন্যই বলছি এটাকে আনরিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডেটা সেট। এরপরে দেখেন আরেকটা পয়েন্ট, আনরিপ্রেজেন্টেটিভ ভ্যালিডেশন ডেটা সেট। আপনি এর আগেরটা ছিল লার্নিং ডেটা সেটের বা ট্রেনিং ডেটা সেটের অবস্থাটা দেখাচ্ছে, এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা সেটের অবস্থা আনরিপ্রেজেন্টেটিভ কখন হতে পারে। দেখেন, an unrepresentative validation dataset means that the validation dataset doesn't provide sufficient information to evaluate the ability of the model to generalize. আপনার ভ্যালিডেশন ডেটা সেটে আরো বেশি ভেরিয়েন্স বা আরো বেশি আহ, যে অবজারভেশন গুলো নিয়ে কাজ করছে তাদের মধ্যে আরো বেশি ডিফারেন্স থাকা উচিত ছিল,
বা আরো বেশি ভেরিয়েন্স থাকা উচিত ছিল, সেটা আসলে এখানে নাই। This may occur if the validation dataset has too few examples, মানে এক্সাম্পল খুবই কম, মানে ওই যে কভার করে নাই বললাম যে আরো ভেরিয়েন্স থাকা দরকার ছিল অ্যাকর্ডিং টু লার্নিং ডেটাসেট এট কম্পেয়ার টু, যে বলাই আছে এট কম্পেয়ার টু ট্রেনিং ডেটাসেট, যদি এটা কম থাকে তাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। দিস ক্যান বি আইডেন্টিফাইড, আপনি এটা কিভাবে বুঝবেন? বাই এ লার্নিং কার্ভ ফর ট্রেনিং লস দ্যাট লুকস লাইক এ গুড ফিট অ্যান্ড এ লার্নিং কার্ভ ফর ভেরিয়েশন লস that shows noisy movement around the training loss। দেখেন, আপনার কাছে মনে হবে যে গুড ফিট। দেখেন এই গ্রাফটা দেখেন, এটা কিন্তু হচ্ছে আপনার ট্রেনিং ইরোডটা দেখাচ্ছে আপনার ব্লু কালার দিয়ে, আর ভ্যালিডেশন ইরোডটা দেখাচ্ছে আপনার অরেঞ্জ কালার দিয়ে। আপনি আপনি এখানে আসলে থামাবেন কোথায় বলেন তো? তো আসলে এটা কিন্তু খুব মুশকিল। এখানে কিন্তু লার্নিং গ্রাফটা খুব সুন্দর, আপনার হচ্ছে ইরোড কমছে এবং একই স্টেবল অবস্থায় আছে, কিন্তু ভ্যালিডেশন গ্রাফটা কিন্তু নয়েজি দেখাচ্ছে। তো এরকম যদি হয়, এর মানে হচ্ছে আপনার ভ্যালিডেশন সাইডে বা ভ্যালিডেশন পার্টে যেই ডেটা সেট নিয়ে আপনি টেস্ট করছেন, আলটিমেটলি কিন্তু সেখানে আরো কিছু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দরকার ছিল, যেটা আসলে কাভার করছে না। ওই কারণে কিন্তু এই জিনিসটা দেখা দিচ্ছে। এবং খেয়াল করেন, আপনার এই যে বেস্ট ফিট, এই জায়গাগুলোকে আপনি বলবেন না, এই জায়গাগুলোকে বলবেন, এটা কিন্তু বলাটা আসলে মুশকিল। এখানে যে বলি আরেকবার, দিস অকার ক্যান বি, দিস কেস ক্যান বি আইডেন্টিফাইড বাই লার্নিং কার্ভ ফর ট্রেনিং লস দ্যাট লুকস লাইক এ গুড ফিট, মনে হচ্ছে গুড ফিট হচ্ছে বা বেস্ট ফিট হচ্ছে, and a learning curve for validation loss that shows noisy movement around the training loss। এই যে যদি আপনার মুভমেন্ট এরকম নয়েজি থাকে, তাহলে এটা আপনাকে বুঝতে হবে আনরিপ্রেজেন্টেটিভ ভ্যালিডেশন লস। ওকে। এবং এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখেন এখানে লেখা আছে যে ইট মে অলসো বি আইডেন্টিফাইড বাই ভ্যালিডেশন লস দ্যাট দেয়ার ইজ এ লোয়ার দেন দ্য ট্রেনিং লস। কোনো কোনো সময় কিন্তু এই ভ্যালিডেশন লসটা ট্রেনিং লসের থেকেও কমে যাচ্ছে, আবার বেড়েও যাচ্ছে, মানে এটা আসলে নয়েজি দেখাচ্ছে। In this case, it indicates that the validation dataset may be easier for the model to predict than the training dataset। এটা যেহেতু এর নিচে নেমে আসছে কোনো কোনো সময়, এটা বোঝা যাচ্ছে যে কোনো সময় উপরে কোনো সময় নিচে, তার মানে এটা হলো আসলে নয়েজি। আর সেকেন্ড কেস হচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে কিন্তু নিচে নেমে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ভ্যালিডেশন ডেটাসেটটা ট্রেনিং ডেটাসেটের থেকে অনেকটা ইজি হয়ে গেছে। তো এইগুলা আসলে রাখা যাবে না, আলটিমেটলি আমাদেরকে এই জায়গায় হাত দিতে হবে। আমাদের এইখানে ট্রেনিং ডেটা সেটটাও যেন রিপ্রেজেন্টেবল হয় সেই ব্যাপারে মাথায় রাখতে হবে, এবং ভ্যালিডেশন ডেটা সেটটাও যেন রিপ্রেজেন্টেবল হয় সেগুলো মাথায় রাখতে হবে। এখানে কিছু কেস দেখাচ্ছে, তার মানে এগুলাই সবসময় হবে তা কিন্তু না, এর বাইরেও অনেক কিছু আছে। ঠিক আছে, দেখেন এইখানে আপনি যদি এই গ্রাফটা দেখেন, এক্সাম্পল অফ ট্রেনিং এন্ড ভ্যালিডেশন লার্নিং কার্ভ শোয়িং এ ভ্যালিডেশন ডেটা সেট দ্যাট ইজ ইজিয়ার টু প্রিডিক্ট দেন দ্য ট্রেনিং ডেটা সেট। এখানে যদি এরকম অবস্থা হয়, সাধারণত কম হয়, কিন্তু হতে পারে। কখন হতে পারে? যখন আপনার ভ্যালিডেশন ডেটা সেট খুবই ইজি হয়ে যাবে ট্রেনিং ডেটা সেটের তুলনায়। এটা হচ্ছে ট্রেনিং ডেটা সেট, এটা হচ্ছে ট্রেনিং ইরোর, আর এটা হচ্ছে ভ্যালিডেশন ইরোর। ট্রেনিং ইরোর এর থেকে যদি ভ্যালিডেশন ইরোর খুব কম হয়ে যায়, মানে খুবই কম হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার এই গ্রাফটা মানে ট্রেনিং এর পার্টে যে ডেটা সেটটা আছে সেটা অনেক ইজি ভ্যালিডেশনের থেকে। তো এইগুলা কোনোটাই আসলে রাখার আসলে সুযোগ নেই। তা আপনি যখন লার্ন গুলা করবেন, যখন গ্রাফ গুলা দেখবেন, তখন কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আসলে এখানে কি আছে। তো এই চ্যাপ্টারটা মূলত এখানেই শেষ। তো এখানে যে জিনিসটা আলোচনা করা আছে, এটা আসলে চ্যাপ্টার না, এটা হচ্ছে বইয়ের একেবারে মানে ইন্টারফেসটা দিয়ে শুরু করা হচ্ছে ডায়াগনস্টিক লার্নিং কার্ভ। আমাদের মোটামুটি পুরো বইতে এই গ্রাফ নিয়ে আলোচনা করা আছে। ট্রেনিং এবং টেস্টিং গ্রাফটা কেমন হবে, আপনি কোন জায়গায় চেঞ্জ করলে কি হতে পারে, বিভিন্ন সিনারিও আপনাকে দেখানো হবে যে আপনি আসলে কোন জায়গায় কি করলে কি হতে পারে, ডিটেলস আলোচনা করা আছে। তো এই লার্নিং কার্ভটাকে নিয়ে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি সেটা নিয়েই মূলত আলোচনা। তো এখানে আমরা যেটা দেখলাম যে লার্নিং কার্ভের যেটা বিষয়, যে লার্নিং কার্ভের বিভিন্ন এলিমেন্ট কিভাবে হয় সেটা নিয়ে কথা বলেছি। আমরা দুইটা বিষয় বলেছি এখানে, যে আমরা মডেল বিহেভিয়ারটা আন্ডার ফিট, ওভার ফিট না বেস্ট ফিট, সেটা কিন্তু আমরা চিন্তা করতে পারি। তার জন্য আমাদের গ্রাফ গুলো আমরা দেখেছি, আমাদের ইচ্ছা থাকবে সবসময় বেস্ট ফিটের দিকে যাওয়া। আর দ্বিতীয় যে পয়েন্টটা দেখলাম আমরা হচ্ছে ডায়াগনোসিস আনরিপ্রেজেন্টেটিভ ডেটা সেট, আমরা একটা ট্রেনিং ডেটা সেট কখন আনরিপ্রেজেন্টেটিভ হবে এবং টেস্টিং ডেটা সেট কখন আনরিপ্রেজেন্টেটিভ হবে সেটা কিন্তু আমরা দেখেছি এই চ্যাপ্টার থেকে, এই অংশ থেকে। এটা যদিও চ্যাপ্টার না, তবে এইটা হচ্ছে পুরো বইয়ের আসলে একেবারে
কি বলবো, একেবারে শুরুর অংশ। এইটা বুঝে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এই বইয়ের তিনটা পার্ট আছে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। আমরা আজকে পার্ট ওয়ানটা একটু শুরু করতে চাই। পার্ট ওয়ান, বেটার লার্নিং। বেটার লার্নিং এর আমরা আহ এইটা চ্যাপ্টার ওয়ান শুরু করবো। তো আমরা কিন্তু তিনটা পার্ট দেখেছি। একটা হচ্ছে পার্ট ওয়ান বেটার লার্নিং, পার্ট টু বেটার জেনারেলাইজেশন, আর পার্ট থ্রি বেটার প্রিডিকশন। তো পার্ট ওয়ান যেটা বেটার লার্নিং, তার মানে আমরা লার্নিংটাকে কত বেটার করতে পারি, সেই জন্য কি কি অ্যাডভান্স জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা গ্রাফ গুলা থেকে কিভাবে বুঝবো গ্রাফের কোন জায়গায় কি রিপ্রেজেন্ট করছে, সেটা কিন্তু আমাদের বোঝা দরকার। তো তারই অংশ হিসেবে এর বেশ কিছু চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার যেটা, সেটা আমরা শুরু করি, ইমপ্রুভ লার্নিং বাই আন্ডারস্ট্যান্ডিং অপটিমাইজেশন। তো এই চ্যাপ্টারে মূলত আমরা কিভাবে লার্নিংটাকে ইমপ্রুভ করতে পারি অপটিমাইজেশনকে বুঝে, সেটা একটু দেখানো আছে। যদিও এই চ্যাপ্টারটা পুরোটাই থিওরি নিয়ে কথা বলা আছে, এর পরের চ্যাপ্টার থেকে কোডিং শুরু হবে। তো এখানে কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, আমরা একটু বলতে থাকি। আমরা এই চ্যাপ্টারটা দেখলে মোটামুটি ভাবে যেটা বুঝতে পারবো, নিউরাল নেটওয়ার্কস লার্ন এ ম্যাপ ফাংশন ফ্রম ইনপুট টু আউটপুট। আমরা কিন্তু দেখি যে নিউরাল নেটওয়ার্ক কি করে, ইনপুট থেকে আউটপুটের মধ্যে একটা ম্যাপ করে, তাই তো? দ্যাট ক্যান বি সামারাইজ এন্ড সলভ দ্য প্রবলেম অফ ফাংশন অ্যাপ্রক্সিমেটলি। স্বাভাবিকভাবে আমরা ইনপুট থেকে একটা আউটপুট চাই, সে আউটপুটের মধ্যে সে আসলে একটা ম্যাপিং করে দেয়, এবং এই ম্যাপিংটা ওয়েট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কিন্তু করে থাকি। ওটাই বলছে, আনলাইক আদার মেশিন লার্নিং অ্যালগোরিদম, আমাদের কিন্তু যে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আছে, আমরা যদি ওই অ্যালগোরিদম গুলো দেখি, ওইখানকার থেকে যে ডিফারেন্স আমাদের ডিপ লার্নিং এ আছে, দ্য প্যারামিটার অফ এ নিউরাল নেটওয়ার্ক মাস্ট বি ফাউন্ড বাই সলভিং এ নন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম। কনভেক্স, নন কনভেক্স কি, আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, উইথ মেনি গুড সলিউশনস এন্ড মিসলিডিং গুড সলিউশনস। আমরা আসলে এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে প্যারামিটার গুলোকে এমন ভাবে টিউন করতে পারি, যেটা আসলে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেকটাই মুশকিল এবং অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়, যেটা আমরা নন কনভেক্স প্রবলেমের ক্ষেত্রে করতে পারি। আসলে কনভেক্স প্রবলেম গুলো অনেকটা ইজি, নন কনভেক্স প্রবলেম ইজি না, এর মাল্টিপল সলিউশন থাকতে পারে। মানে কনভেক্স প্রবলেমের সলিউশন সাধারণত একটাই, আর নন কনভেক্স প্রবলেমের সলিউশন অনেকগুলো থাকতে পারে, কিন্তু আপনি ওখান থেকে বেটার কোনটা চুজ করবেন সেটা কিন্তু মুশকিল। তো আমরা এই নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদমে কিন্তু এই নন কনভেক্স বা মাল্টিপল সলিউশন থেকে কোন সলিউশনটাকে আমরা পিক করবো, সেটা কিন্তু খুব সহজেই বের করতে পারি। তো এইটা আমরা এখান থেকে দেখবো, এই চ্যাপ্টারে কিছুটা বিষয় আছে। থার্ড হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম is used to solve optimization problem where model parameters are updated each iteration using the backpropagation algorithm। আমরা তো backpropagation যখন ইউজ করি, মানে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন, ওটার অনেকগুলো নাম আছে, মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম, ব্যাকপ্রোপাগেশন অ্যালগোরিদম, এরকম ইরোর ব্যাকপ্রোপাগেশন অ্যালগোরিদম, অনেকগুলো নাম আছে, আমরা জানি, এটা নিয়ে আমরা ডিটেলস দেখেছি। তো আমাদের এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট হতে পারে, স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট হতে পারে। তো ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি, পুরো ইপোকে একবার ইরোর ক্যালকুলেট হয়। আর স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের কিন্তু প্রতি স্যাম্পলের জন্য আসলে ইরর ক্যালকুলেট হয়। তো আমরা এখানে যেটা দেখবো যে আসলে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা আসলে ক্রিটিক্যাল প্রবলেম গুলোকে সলভ করতে পারি, এই যে ইচ আইটারেশনে আমাদের আসলে ইরর ক্যালকুলেট করবে। ঠিক আছে, মূলত এখানে আমাদের এগুলো জানা আছে। আমাদের ডিপ লার্নিং এ তো আমরা নিউরাল নেটওয়ার্কের ডিটেল সবকিছু দেখে আসছি, যে একেবারে কোর অংশ থেকে কিভাবে ডিজাইন করবো নিউরাল নেটওয়ার্কে। তো এগুলা আসলে আমাদের জন্য কঠিন কিছু হবে না, কিছু নতুন জিনিস আছে, আমরা শুধুমাত্র সেই জায়গাগুলোকে একটু হিট করবো, সবগুলো দেখাবো না। এখানে দেখেন, এর মধ্যে প্রথম যে জায়গাটা আমরা যেটা শুরু করলাম, বলছিলাম কনভেক্স আর নন কনভেক্স ইরোর সারফেস, এটা আসলে কি। তো আমরা আসলে কি করি দেখেন, আমরা তো আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম ইউজ করি, তাই না? এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি হয়, আমাদের ওয়েট গুলাকে অ্যাডজাস্ট করি আমরা। আমরা প্রথমে একটা র্যান্ডম ওয়েট ধরে নিই, এবং আমরা হচ্ছে ইপক চালাই, এবং আমাদের যে টার্গেট আউটপুট, সেই আউটপুটকে আমাদের ইনপুটের সাথে ম্যাপ করার জন্য আমরা ওয়েট গুলাকে কিন্তু প্রতি ইপোকে আপডেট করি, এই হচ্ছে আমাদের কাজ। তো এই ওয়েট আপডেট করা কিন্তু খুব যে সহজ কাজ তা কিন্তু না, এটা ডিপেন্ড করে। আপনার যদি প্রবলেম খুব সহজ হয়, তাহলে কিন্তু ওয়েট আপডেট কিন্তু খুব সহজেই হয়ে যায়। কিন্তু প্রবলেম যদি হার্ড হয়, তাহলে ওয়েট আপডেট কিন্তু অনেক জটিল হয়ে পড়তে পারে। তো সেটাই বলা হচ্ছে এখানে। তো এইখানে দেখেন দুইটা সিনারিওর কথা বলছে, একটা হচ্ছে
কনভেক্স ইরোর সারফেস, এক্সাম্পল অফ এ কনভেক্স ইরোর সারফেস, এটা হচ্ছে কনভেক্স ইরোর সারফেস। আর এইটা হচ্ছে এক্সাম্পল অফ এ নন কনভেক্স ইরোর সারফেস। এটা হলো কনভেক্স, এটা হচ্ছে নন কনভেক্স। পার্থক্য কি দেখেন, কনভেক্স ইরোর সারফেসে আপনার সলিউশন কিন্তু আসলে ইরোরের কথা চিন্তা করলে এইটা হলো সর্বনিম্ন ইরো, তার মানে আমরা এই জায়গায় থামবো, সলিউশন একটাই। আর নন কনভেক্স এর ক্ষেত্রে কি হতে পারে, সলিউশন কিন্তু মাল্টিপল, এটাও সলিউশন এটাও সলিউশন, কিন্তু এই দুই সলিউশনের মধ্যে কোনটা বেস্ট এটা আপনাকে চুজ করতে হবে। তো ক্রিটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কিন্তু সলিউশন অনেকগুলো থাকতে পারে। যেমন আপনি যদি নর্মালি চিন্তা করেন যে আপনি একটা প্রবলেম পড়েছেন, সেই প্রবলেমটা সহজ, সলিউশন তো ইজি, সলিউশন একটাই আছে, আপনি সলিউশনটা করে ফেলেন। কিন্তু যখন কমপ্লেক্স প্রবলেম হয় তখন কিন্তু মাল্টিপল সলিউশন থাকে। আপনি এটা করলে আপনাকে অন্যগুলো স্যাক্রিফাইস করতে হবে, আপনি এটা করলে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে, এটা করলে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে। তার মানে আপনি এখন কোনটা নিবেন আপনাকে বেছে নিতে হবে স্যাক্রিফাইস করে করে। তো আপনি এখন ওখানে কিন্তু অপটিমাইজেশন করেন, তাই না? তো ওইটাই নন কমপ্লেক্স প্রবলেম। সলিউশন বহু জায়গায় আছে, কিন্তু আপনি কতটুকু ছাড় দিলে কোনটা পাবেন সেটা আপনাকে চুজ করতে হবে। তো মূলত আমি রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যেমন ধরেন যে আপনি একটা বল যদি থ্রো করেন তাহলে কিন্তু এখানে সেই বলটা জমা হবে, মানে এটাই আসলে সর্বনিম্ন জায়গা ইরোরের। কিন্তু আপনি যদি একটা বল থ্রো করেন, সেই বল এখানেও আসতে পারে, এখান থেকে থ্রো করলে এখানেও আসতে পারে, আরো অন্য জায়গাতেও যেতে পারে। আসলে কোথায় থামবে, মানে মাল্টিপল সলিউশন আছে, আপনাকে সেই মাল্টিপল সলিউশন থেকে সেটা কিন্তু আসলে চুজ করে নিতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখা। যেটা আমরা দেখছিলাম যে কনভেক্স ইরোর সারফেস আর নন কনভেক্স ইরোর সারফেস, আমাদের কিন্তু মেজর চ্যালেঞ্জ কনভেক্স ইরোর সারফেস নিয়ে না, মেজর চ্যালেঞ্জ হচ্ছে নন কনভেক্স ইরোর সারফেস। এবং এই যে কনভেক্স ইরোর সারফেস, এটা মোটামুটি কিন্তু ট্র্যাডিশনাল অ্যালগরিদম গুলো সলভ করতে পারে, নিউরাল নেটওয়ার্ক তো পারি, ট্র্যাডিশনাল গুলাও ভালো মতো পারি, কিন্তু এই নন কনভেক্স ইরোর সারফেস এইটা সাধারণত ট্র্যাডিশনাল অ্যালগরিদমের জন্য খুব কঠিন হয়ে পড়ে। আমাদের এই চ্যাপ্টারে মূলত এখানে কিন্তু যে টার্মটা ছিল প্রথম দিকে একটু খেয়াল করেন, এই যে unlike the machine learning algorithm, unlike other machine learning algorithms, that means traditional machine learning algorithms, the parameter of a neural network must be found by solving a non-convex optimization problem with many good solutions. দেখেন খেয়াল করেন, এবার পড়েন, এবার বুঝতে পারবেন। আনলাইক আদার মেশিন লার্নিং অ্যালগোরিদম, অন্যান্য ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদমের মতো না, দ্য প্যারামিটারস অফ দ্য নিউরাল নেটওয়ার্ক মাস্ট বি ফাউন্ড, আমাদের প্যারামিটার গুলো আমরা এমন ভাবে টিউন করতে পারি যার দ্বারা আমরা নন কনভেক্স অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করতে পারি, যার একাধিক সলিউশন থাকতে পারে, এবং কোনো কোনো সলিউশন আপনাকে সঠিক সলিউশন থেকে মিসলিড করে অন্য জায়গায় নিয়েও যেতে পারে, এন্ড মেনি মিসলিডিং গুড সলিউশনস। যেমন আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এই যে এখানে একাধিক সলিউশন আছে, কিন্তু সহজ গ্রাফ আর জটিল গ্রাফ আছে, এটাতে একটা ওয়েটের উপরে ভেরিয়েন্স করে দেখানো হচ্ছে আপনাকে। ঠিক আছে, এখানে দেখেন কি ফিচার অফ ইরোর সারফেস। আমরা এখানে এই যে ইরোর সারফেসের কথাটা বললাম, নন কনভেক্স গ্রাফের যে দেখলাম, নন কনভেক্স ইরোর সারফেসের যে গ্রাফটা দেখলাম সেখানে, তো এখানে আসলে কোন কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লোকাল মিনিমা। লোকাল মিনিমাম হচ্ছে, মিনিমাম মানে হচ্ছে মিনিমাম ইরোর, তাই তো? লোকাল মিনিমাম মানে হচ্ছে লোকালি মনে হচ্ছে এটা বেটার, বাট এটা কিন্তু আরো হতে পারে ভালোর ক্ষেত্রে, বা আরো একটু গেলে আপনি কিন্তু গুড সলিউশন পেতে পারেন। দেখেন খেয়াল করেন, আপনি এখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আপনি কোথায় থামবেন, আপনার সলিউশন একাধিক, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমে দুইটা নিয়ে কথা বলছিলাম, একটা হচ্ছে কনভেক্স ইরোর সারফেস আর একটা হচ্ছে নন কনভেক্স ইরোর সারফেস। তো কনভেক্স ইরোর সারফেস তো সলিউশন একটাই, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু নন কনভেক্স ইরোর সারফেস, এখানে কিন্তু মাল্টিপল সলিউশনস আছে, আপনি এখান থেকে কোন সলিউশনস নেবেন, মুশকিল, চুজ করা মুশকিল। এবং এখানে তো শুধুমাত্র একটাই ওয়েট, একটা ওয়েটের গ্রাফ, আপনার যদি ওয়েট এরকম অনেকগুলো থাকে তখন কি হবে, অনেক জটিল বিষয় আছে। হ্যাঁ, তো এখানে আপনি কি করতে পারেন, আপনি কোন জায়গায় থামতে পারেন সেগুলো নিয়ে কথা বলা আছে। যেমন আমি একটা গ্রাফ আগে আপনাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন এই গ্রাফটা, এটা হলো ওয়েট আর এটা হলো কস্ট বা ইরোর। দেখেন, আপনার প্রথমে আপনি হয়তো ইপক চালাচ্ছেন, তাই না? ইরোর কিন্তু কমবে, এটা ইরোরের গ্রাফ, ধরে এই জায়গায় কমলো, আপনি মনে করছেন যে ঠিক আছে আমি এখানে থামিয়ে দিই, এটা কিন্তু লোকাল মিনিমাম। লোকাল মিনিমাম হচ্ছে লোকালি মনে হচ্ছে এটা মিনিমাম, আপনি মনে করছেন এটাই মিনিমাম আর নাই, এটা কিন্তু আন্ডার ফিট রিজন। বোঝেন, দুইটাকে মিলাচ্ছি কিন্তু। এটা কিন্তু লোকাল মিনিমা, লোকালি মনে হচ্ছে এটাই সব থেকে মিনিমাম ইরোর আর নাই, আপনি এখানে থামিয়ে দিলেন।
আলটিমেটলি কিন্তু আপনি যদি আরো যেতেন তাহলে কিন্তু এইটাও কিন্তু আপনি পাইতেন, এটাও কিন্তু লোকাল মিনিমা। তারপরে আবার এটা হচ্ছে, এটাও কিন্তু একটা মিনিমা। অন্যান্য এটাও কিন্তু একটা মিনিমা। অন্যান্য মিনিমা গুলা কিন্তু সবই লোকাল। খেয়াল করেন, আপনি যদি পুরো ইপকটা চালাইতেন আলটিমেটলি কি হইতো, আপনি কিন্তু লোকাল মিনিমা গুলাও পাইতেন, গ্লোবাল মিনিমাও পাইতেন। গ্লোবাল মিনিমা হচ্ছে সবগুলার মধ্যে যেটা সব থেকে মিনিমাম জিরো। তো এইটা হচ্ছে গ্লোবাল, আর লোকাল হচ্ছে অন্যগুলা। এখন আপনি যে কোনো লোকালে যদি থেমে যান তাহলে এটা কিন্তু ভালো সলিউশন হবে না। অনেকগুলো সলিউশন আছে নন কনভেক্স ইরোড সারফেসের জন্য। আপনি কোনটা নেবেন? আপনাকে গ্লোবাল মিনিমা চুজ করতে হবে। কিন্তু আপনি ভুল করে যদি লোকাল মিনিমায় যান, রেজাল্ট খারাপ আসবে। লোকাল মিনিমা কোথায় হতে পারে? লোকাল মিনিমা হতে পারে আন্ডার ফিটের কারণে। লোকাল মিনিমা কিন্তু শুধু আন্ডার ফিটের কারণে হতে পারে তা না, বেস্ট ফিটের কারণেও হতে পারে, মানে সরি ওভার ফিটের কারণেও হতে পারে। আপনাকে বেস্ট ফিট করতে হবে, বেস্ট ফিট মানেই কিন্তু গ্লোবাল মিনিমা। ঠিক আছে, আন্ডার ফিট এবং ওভার ফিট এটা দুইটাই লোকাল মিনিমার সাথে সম্পর্কিত। আন্ডার ফিট হলেও লোকাল মিনিমাম হবে, ওভার ফিট হলেও লোকাল মিনিমাম হবে, কিন্তু বেস্ট ফিট হলে সেটা গ্লোবাল মিনিমাম হবে। এটা মাথায় রাখতে হবে। ওকে। তো আমাদের কিন্তু চেষ্টা থাকবে সব সময় এই লোকাল মিনিমাকে অ্যাভয়েড করা। এই তিনটা এখানে লোকাল মিনিমা। আমাদের চেষ্টা থাকবে সব সময় আমরা গ্লোবাল মিনিমার দিকে যাব। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এগুলো হচ্ছে লোকাল মিনিমাম, এগুলো হচ্ছে গ্লোবাল মিনিমাম। তো এই প্রবলেমটাকে বলা হচ্ছে লোকাল মিনিমাম। এটা কিন্তু খুব কমন প্রবলেম। এবং আমাদের এই ডিপ লার্নিং এর মধ্যে তো আসলে বিপিএন আছে, তাই না? কোর অংশে বিপিএন আছে। তো বিপিএন এর একটা মেজর সমস্যা যেটা, সেটা হচ্ছে ঠিক মতো আমরা যদি কাজ না করতে পারি আলটিমেটলি কিন্তু লোকাল মিনিমার দিকে চলে যাবে। আমাদের গ্লোবাল মিনিমার দিকে থাকার চেষ্টা করতে হবে, জাস্ট লাইক দিস ফিগার। ওকে। তো এখানে ওই জিনিসটা আলোচনা করা আছে। কি ফিচার অফ ইরোড সারফেস? লোকাল মিনিমা। লোকাল মিনিমা কি জিনিস আপনাদেরকে অলরেডি বললাম। এখানে কথা বলা আছে, আমি ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখানে আরেকটা জিনিস দেখেন, ফ্ল্যাট রিজন, স্যাডেল পয়েন্ট, এইটা কি? এইটা আরেকটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। খেয়াল করেন, স্যাডেল পয়েন্টটা কি? স্যাডেল পয়েন্টটা হচ্ছে, দেখেন এইটা কিন্তু হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে নন কনভেক্স। নন কনভেক্সে তো আপনি বুঝতেই পারছেন এটা হলো সলিউশন, একটাই সলিউশন। কিন্তু নন কনভেক্সে আপনি কিন্তু সলিউশন অনেকগুলা পেতে পারেন। যেমন এটা লোকাল মিনিমা, এটা গ্লোবাল মিনিমা, এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্টটা কি? স্যাডেল পয়েন্ট দেখেন, স্যাডেল পয়েন্ট ইজ এ কনসেপ্ট ফ্রম ম্যাথমেটিক্স, স্পেশালি ইন ক্যালকুলাস এন্ড অপটিমাইজেশন। আমরা যেহেতু অপটিমাইজেশন করছি ওই জন্য আমাদের কিন্তু স্যাডেল পয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে। কি হতে পারে সিম্পল আইডিয়ার ক্ষেত্রে? স্যাডেল পয়েন্ট ইজ এ পয়েন্ট অন এ সারফেস দ্যাট ইজ নট এ ম্যাক্সিমাম নট এ মিনিমাম, এবং এটার স্লোপ বা ডেরিভেটিভ জিরো। এটা মিনিমামও না ম্যাক্সিমামও না, এই জায়গায় যদি আপনি থামান, এটা কিন্তু থামার চান্স আছে। ধরেন আপনি ইপক চালাইলেন, আপনি ইপক চালালেন এই পর্যন্ত, ধরেন আপনাকে রিপ্রেজেন্ট করলো ইপক, এই পর্যন্ত রিপ্রেজেন্ট করলো ইপক। আপনি লোকাল মিনিমা পাইলেন, স্যাডেল পয়েন্ট পাইলেন, আপনি হচ্ছে এই পর্যন্ত আপনি ইপক চালিয়েছেন। যখন এটা আসলো আপনি এখন বুঝতে পারছেন যে না ঠিক আছে, আমি হচ্ছে তাহলে স্যাডেল পয়েন্টেই আমি বেস্ট ফিট। নো, স্যাডেল পয়েন্টে কিন্তু বেস্ট ফিট হবে না। কিন্তু আপনাকে এটা আসলে ভুলভাবে রিপ্রেজেন্ট করবে যে এইটাই তোমার সলিউশন, এই অংশটুকু কিন্তু আসলে আপনার এই অংশের সলিউশন না। আপনাকে আরো ইপক চালানোর দরকার ছিল, চালালে আপনি গ্লোবাল মিনিমা পাইতেন। স্যাডেল পয়েন্ট এই ঝামেলাগুলো করে আসলে। স্যাডেল পয়েন্টে হচ্ছে এটা নট এ ম্যাক্সিমাম নট এ মিনিমাম, এটা ম্যাক্সিমামও না মিনিমামও না, কিন্তু এমন একটা পয়েন্ট যেখানে ডেরিভেটিভ জিরো, মানে ফ্ল্যাট স্লপ আপনি পাবেন, এবং আপনার মনে হবে যে এটা সলিউশন, বাট এটা সলিউশন। আপনাকে গ্লোবাল মিনিমার দিকে আসতে হবে। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? লোকাল মিনিমা থাকতে পারে, স্যাডেল পয়েন্ট থাকতে পারে, গ্লোবাল মিনিমা থাকতে পারে, বাট ইউ হ্যাভ টু চুজ দ্য গ্লোবাল মিনিমা। ওকে, মাথায় রাখতে হবে আপনাকে সাফিসিয়েন্ট পরিমাণ ইপক চালিয়ে দেখতে হবে আপনি কোথায় থামবেন। ঠিক আছে, তারপরে আপনি সেটাকে মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা কনভেক্স নিয়ে খুবই সিম্পল চিন্তা করছি না, আমরা নন কনভেক্স এর দিকে চিন্তা করছি, যেহেতু এটা অ্যাডভান্স অংশ। তো এখানে লোকাল মিনিমা হতে পারে, সেটেল পয়েন্ট হতে পারে, গ্লোবাল মিনিমা হতে পারে। আপনি গ্লোবাল মিনিমাতে থামানোর আসলে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে এই যে সেটেল পয়েন্ট বা ফ্ল্যাট রিজন, ফ্ল্যাট রিজনে থামা যাবে না।
এখানে দেখেন এই যে নেভিগেটিং দ্য কনভেক্স নন কনভেক্স ইরোড সারফেস, আপনি এই যে নন কনভেক্স ইরোড সারফেসে কিভাবে আসলে নেভিগেট করবেন। যেমন এইটা নন কনভেক্স, আপনি এখানে কোথায় থামাবেন? আপনি তো এখানে এই গ্রাফ না দেখে কি আসলে বোঝা সম্ভব? সম্ভব না। ওই জন্য আপনাকে কিন্তু এর আগের যে গ্রাফ গুলো নিয়ে কথা বলা হচ্ছে লার্নিং গ্রাফ, ওইটা যদি আপনি না বোঝেন আলটিমেটলি কিন্তু এটা বুঝতে পারবেন না। এটা কিন্তু আসলে মাথায় রাখতে হবে। আমাদের লোকাল মিনিমা, স্যাডেল পয়েন্ট, গ্লোবাল মিনিমা, এই গ্লোবাল মিনিমাতে আমাদের থামতে হবে। এটা নিয়ে আমাদের কাজ আছে এখানে। ওইটাই বলছে নেভিগেটিং দা নন কনভেক্স রোড সারফেস। আপনি নন কনভেক্স রোড সারফেসের মধ্যে আপনি কিভাবে আসলে নেভিগেট করবেন আপনার গ্লোবাল মিনিমা পাওয়ার জন্য। ঠিক আছে, দেখেন আপনি হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ট্রেনিং, আপনি এটা কাজ করার সময় যেটা বললাম যে আপনি ইপোক বেশি চালাবেন, তাই না? তো ইপোক বেশি চালালেই যে সবকিছু হয়ে যাবে তাও না, আপনাকে কিন্তু ডিসিশন বেশি নিতে হবে। ইপক বেশি চালানো অসুবিধা নাই, কিন্তু ডিসিশন কিন্তু ঠিক মতো মেক করতে হবে। তো আপনি যখন ট্রেনিংটা করবেন, আলটিমেটলি আমাদের পুরো মানে বইয়ে এই জিনিসগুলো আলোচনা করা আছে, এখানে কিছু সামারাইজ করা আছে যে আমরা এটা কিভাবে করতে পারি। পসিবল কোশ্চেনেবল সলিউশন কোয়ালিটি, the optimization process may or may not find a good solution and solution can only be compared relatively due to ডিসেপটিভ লোকাল মিনিমা। ওই যে বললাম যে একাধিক লোকাল মিনিমা, আপনার কিন্তু সলিউশন বেস্ট সলিউশন আসলে নাই। মানে সাধারণত কি হয় যে একেবারে ওরস আর বেস্ট, মানে জিরো আর ওয়ান, জিরো হচ্ছে ওরস আর ওয়ান হচ্ছে বেস্ট। আমরা কিন্তু আসলে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড এর ক্রিটিক্যাল প্রবলেম সেখানে কিন্তু ওয়ানে যেতে পারি না, আসলে ওয়ান সলিউশন নাই, মানে বেস্ট সলিউশন নাই। আমরা কি করি, অপটিমাম সলিউশন বের করি, বিভিন্ন প্যারামিটার পার্সপেক্টিভে বিভিন্ন ছাড় দিয়ে আমরা একটা সলিউশনের দিকে আসি, আমার জন্য যেটা ভালো সেটা নিই, তাই না? তো এখানেও কিন্তু আপনার এই লোকাল মিনিমা গুলা মানে হচ্ছে আপনার অনেকগুলো সলিউশন আশেপাশে ঘুরছে, কিন্তু আপনাকে গ্লোবাল মিনিমার দিকে যেতে হবে। ওটাই বলছে এখানে পসিবল কোশ্চেনেবল সলিউশনস কোয়ালিটি, আপনি যে সলিউশনটা চুজ করবেন সেটার জন্য যতটা পারা যায় গ্লোবাল মিনিমাম দিকে থাকে, ইউ হ্যাভ টু মেক দ্য বেটার ডিসিশন। সেকেন্ড হচ্ছে পসিবলি লং ট্রেনিং টাইম, আপনাকে কিন্তু ট্রেনিং টাইমে সময় দিতে হবে। আপনি বড় বেশি ট্রেনিং করলে আপনি কিন্তু বুঝতে পারবেন, মানে গ্রাফটা বড় থাকলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কোথায় থামতে হবে। তার মানে এই না যে আপনি বেশি ট্রেনিং করলে রেজাল্ট ভালো আসবে, ওভারফিট হয়ে যেতে পারে। ঠিক আছে, পসিবল ফেলিউর, দেখেন the optimization process may fail to progress or fail to locate a viable solution due to the presence of flat region। ফ্ল্যাট রিজন মানে ওই যে বললাম আপনার হচ্ছে সেডেল পয়েন্ট থাকলে কিন্তু এটা একটা সমস্যা। আপনাকে লোকালেও থাকা যাবে না, সেডেলেও থাকা যাবে না, আপনাকে গ্লোবাল মিনিমামের দিকে আসতে হবে। আপনাকে এই গ্রাফটা যত কৃপক পর্যন্ত বাড়িয়ে দেখা যায় সেটা ভালো, এবং সেখান থেকে আপনাকে সলিউশনে আসতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আমরা যখন লার্নিং অ্যালগোরিদম গুলো নিয়ে কাজ করি, আমরা অলরেডি কিন্তু পড়েছি না, আমরা বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত ডিপ লার্নিং দেখে আসছি। আমরা যেটা দেখছি এখন এটা হলো অ্যাডভান্স লেভেলে, আমরা সামনের দিকে আগাবো। তো এখানে লার্নিং অ্যালগোরিদম গুলো যখন আমরা চালাই নিউরাল নেটওয়ার্কে, আমরা কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতে পারি, টপোলজি নিয়ে কাজ করি, তাই না? লস ফাংশন আমরা ডিটারমাইন করি, ওয়েট ইনিশিয়ালাইজেশন করি, আমরা কিভাবে ওয়েট গুলাকে ইনিশিয়ালাইজ করবো, ডিটেলস এগুলো আপনাদের হয়েছে। আমরা ব্যাচ সাইজ কে ঠিকঠাক করতে পারি, যার উপরে বেচ করে আমরা কতক্ষণ পর পর ইরোড ক্যালকুলেট করবো, এটা কি ব্যাচ নর্মালাইজেশন করবো, আপনার হচ্ছে সরি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ড করবো, না হচ্ছে স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ড করবো, না ব্যাচ সাইজ কে আমরা কিভাবে ঠিক করবো, সেটা কিন্তু আমাদের হাতে। এটা দিয়েও কিন্তু আমরা অনেক কন্ট্রোল করতে পারি। লার্নিং রেট আমরা চেঞ্জ করে আমাদের ইরোড কে ক্যালকুলেট করতে পারি এবং আমাদের স্পিড আপ করতে পারি। কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে লার্নিং রেট কে চেঞ্জ করে দেখতে পারি। ডিটেলস দেখানো হয়েছে এগুলা। ইপোক, আমরা কত ইপোক চালাবো সেগুলা নিয়ে আমরা চিন্তা করে আমরা কিন্তু কোথায় থামাবো এবং বিহেভিয়ার কেমন হবে, আমাদের ডেটা সেট গুলোর অবস্থা কি সেগুলো আমরা দেখতে পারি। যেটা প্রিপারেশন আমরা যদি প্রিপোজিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদের এই জিনিসগুলো যে লার্নিং অ্যালগরিদম করার আগে আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে, এখানে সেই বিষয়গুলো আলোচনা করা আছে, এগুলো আপনাদের দেখানো আছে। এই হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টারে মূলত আমরা যেটা দেখলাম, সেকেন্ড না তো এটা আসলে ফার্স্ট, আমাদের আজকের জন্য সেকেন্ড, কিন্তু এটা হলো আসলে ফার্স্ট চ্যাপ্টার। এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে আহ, আমরা দেখছি এটা বেটার লার্নিং, আমরা কিভাবে লার্ন করতে পারি
কত ভালোভাবে লার্ন করতে পারি পার্ট 1 বেটার লার্নিং, তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইমপ্রুভ লার্নিং বাই আন্ডারস্ট্যান্ডিং অপটিমাইজেশন। আমরা লার্নিংটাকে ইমপ্রুভ করে কিভাবে আমাদের রেজাল্ট গুলোকে ভালো করতে পারি, তো তার জন্য কি কি জিনিস আমাদের জানা দরকার আমরা হচ্ছে এইখানে প্রথমে কনভেক্স ইরোর সারফেস আর নন কনভেক্স ইরোর সারফেস নিয়ে কথা বলেছি। কনভেক্স ইরোর সারফেস খুব ইজি, এটা আসলে সলিউশন একটাই, কিন্তু নন কনভেক্স এর ক্ষেত্রে কিন্তু একাধিক সলিউশন আছে, আমরা কিভাবে পিক করতে পারি সেগুলো নিয়ে কথা বলা হলো। এবং নন কনভেক্স ইরোর সারফেসের ক্ষেত্রে লোকাল মিনিমা আমরা দেখলাম, আমরা ফ্ল্যাট রিজন বা স্যাডেল পয়েন্ট গুলো দেখার চেষ্টা করেছি, এবং আমরা মূলত গ্লোবাল মিনিমাতে কিভাবে থামবো সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছি। এই ছিল আমাদের চ্যাপ্টার 1। তো আমাদের লেকচার আজ এ পর্যন্তই। আমরা প্রথম চ্যাপ্টারে মূলত আমাদের লার্নিং কার্ভ এবং তার সাথে ভ্যালিডেশন কার্ভের অবস্থার উপরে বেস করে আমরা কিভাবে আন্ডারফিট, বেস্ট ফিট, ওভারফিট করতে পারি, এবং তারপরে আমরা হচ্ছে আমাদের ডেটা সেট গুলা আসলে ট্রেনিং এবং ভ্যালিডেশনের ডেটা সেট গুলা আসলে রিপ্রেজেন্টেটিভ কিনা সেগুলা নিয়ে কথা বলেছি। এবং আমাদের এইখানে যে দ্বিতীয় চ্যাপ্টারটা দেখলাম সেখানে মূলত আমাদের লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, স্যাডেল পয়েন্ট এগুলা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এই ছিল আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ।